মহাস্থানগড়ের অ্যাডভেঞ্চার ট্যুরের প্রথম পর্বে আপনারা দেখেছেন এই মাজারের পাশে আরেকটা রহস্যময় জায়গা হলো একটা পাথর, যেটাকে নিয়ে অনেক লোক কথায় প্রচলিত। এই যে একটা পাথর, যেটাকে সবাই রহস্যময় পাথর বলে, বলছি খোদার পাথর ভিটার কথা। হ্যাঁ, খোদার পাথর। অনেকে বলে যে কয়েকশো বছর আগে এখানে একটা অলৌকিক পাথর ছিল, যেটা নাকি খোদা প্রদত্ত ছিল। সেই পাথরকে নিয়ে নানান অলৌকিক ঘটনা শোনা যায়। যেমন, এই পাথর হেঁটে চলে বেড়ায়, এটার ভিতর থেকে নাকি অদ্ভুত ধরনের আলো বের হয়, আবার এটার যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। এছাড়া এটাও বলা হয় যে এই পাথরের প্রার্থনা করলে নাকি মনের ইচ্ছা বাসনা পূর্ণ হয়। নাউজুবিল্লাহ। যেহেতু খোদা প্রদত্ত একটা পাথর, আর এসব নানান ধরনের কল্পকাহিনীর কারণে এই পাথরটার নাম হয়েছে আর কি খোদার পাথর। যদিও এটাই সেই পূর্বের পাথর কিনা এটা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি, তবুও এখনো এখানে অনেকে আসে, মানত করে এবং দুধ ঢেলে প্রার্থনা করে। ওকে, এখানে আর ঐতিহাসিক কিছুই নাই দেখানোর মতো। এখন আমাদের গন্তব্য হচ্ছে বাসরঘর। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে লক্ষিন্দরের বাসরঘর, যা এখান থেকে মাত্র 3 কিলোর মতো। আর এই জায়গাটার নাম হচ্ছে গোকুল। যদিও মহাস্থানের শুট শেষ করে যাইতে যাইতে অনেক টাইমই লেগে গেছে, তারপরেও রাস্তার যে পরিবেশ খুব ভালো একটা অনুভূতি দিচ্ছিল। তো চলে আসলাম আমাদের ঐতিহাসিক বাসর ঘরে। লক্ষিন্দরের বাসর ঘরে। এই বাসর ঘরটা ঐতিহাসিক হওয়ার সাথে সাথে একটা অমর প্রেম কথা। এই স্টোরিটা আসলে হিন্দুইজম কালচারের সাথে জড়িত। এটা নিয়ে যদিও আমি খুব একটা জানি না, যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। চাঁদ সওদাগর, সে ছিল শিবের একজন ভক্ত, কিন্তু সে মনসা দেবীর পূজা করতে নাকি অস্বীকার করে, যার কারণে মনসা দেবী তার 6 ছেলেকে সাপ দিয়ে মেরে ফেলে। আর সবচাইতে ছোট ছেলে তাও কোনো রকমে আর কি বিয়ের রাত পর্যন্ত গেছে, কিন্তু আফসোস ছেলেটার কপালে বিয়ের সুখ আর জুটলো না এত চেষ্টার পরেও। চাঁদ সওদাগর তার ছেলে লক্ষিন্দরের জন্য লোহার বাসর ঘর তৈরি করছে। চিন্তা করা যায়, লোহার বাসর ঘর! আর আমাদের এগুলা 30 বছর বয়স হলেও তো মনে করে না যে আমার ছেল বড় আছে। যাই হোক, মনসা দেবী তার বিশ্বস্ত কালনাগিনীকে বাসর ঘরে পাঠায়। মেয়ে মানুষ একটু বেশি কূটকৌশলী হয়তো, যেভাবেই হোক আর কি ঢুকছে। বাসর ঘরে ঢুকে ঘুমন্ত লক্ষিন্দরকে দংশন করে। সকালে যখন বেহুলা তার মৃত স্বামীকে দেখতে পেল, তখন সে শকড হলেও ভেঙে পড়ল না। প্রতিজ্ঞাবদ্ধ হলো যে যেভাবেই হোক তার স্বামীকে ফিরিয়ে আনবে। তাই সে রওনা হলো। ছমছমে রাত, ঝিঝি পোকারা ডাকছে, মিটমিট করে জ্বলছে জোনাকি। দূরে কোথাও মৃদু সুরে শোনা যাচ্ছে কিছু একটা আওয়াজ। এটা তো পাখিরা। মনের ভেতর অজানা এক ভয়ের আভা। ঠিক তখনই মৃত স্বামীর দিকে চোখ পড়তেই মনের ভিতরটা কেমন যেন করে উঠল। চারিদিকের আকাশ বাতাস পরিবেশ যেন ভার হয়ে আসলো। সবাই বেহুলার শোকে কাতর। এত কষ্টের মাঝে তবুও মনের ভিতর একটা আশা, স্বামীকে বাঁচাতে পারবে। দেবতাদের সন্তুষ্টি অর্জনের জন্য বেহুলাকে নানান প্রতীক্ষা আর প্রতিকূলতার মাঝে দিয়ে যেতে হয়। অবশেষে ভালোবাসা, সাহস আর নিষ্ঠায় মনসা দেবী তার উপর সন্তুষ্ট হয়, বিনিময়ে ফিরিয়ে দেয় তার স্বামী লক্ষিন্দরকে। এই না হলো ভালোবাসা! মৃত্যুও যাকে আলাদা করতে পারে না। আজকাল তো আর এমন ভালোবাসা দেখা যায় না, প্রেম আর ব্রেকআপের নামে সব অশ্লীলতা চলে। যাই হোক, এই কাহিনী শুধু ভালোবাসার কাহিনী না, এটা ধৈর্য, আত্মত্যাগ ও বিশ্বস্ততার একটা বড় উদাহরণ। আপনারা যদি বগুড়াতে আসেন তাহলে এখানে আসবেন, শুধু দেখার জন্য না, অতীতের সেই ইতিহাসটা নিজের কল্পনায় ভাসিয়ে তোলার জন্য। এই ছিল মনসামঙ্গল কাব্যের কিছু অংশ। এইরকম কাব্য আরো চাইলে একদমই না, যে কাব্য পড়েন। ওর জন্য আবার আমার কাব্য লেখা লাগবে। কি ব্যাপার, ভিডিও শেষ হয়নি এখনো? এখনো কি করেন আপনারা? আচ্ছা, দেখানোর কিছু এখনো বাকি আছে নাকি? জি হ্যাঁ, এক্স্যাক্টলি, এখনো আরেকটা জিনিস দেখার বাকি আছে। সেটা হইতেছে এখান থেকে মহাস্থান থেকে মোটামুটি 13 থেকে 14 কিলোমিটার আর কি দূরে, সেখানে আর কি যাইতেছি। তো ওখানে দেখাবো আপনাদেরকে আরেকটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস এবং ঐতিহাসিক জিনিস, যেটা আসলে মহাস্থানের সঙ্গে আর কি ইন্টারকানেক্টেড, মহাস্থানের সঙ্গে আর কি জড়িত।
গ্রামীণ পরিবেশ, দুই পাশে জমি, কখনো গ্রাম, কখনো ধুধু মাঠ, রোদ পড়তেছে, অসাধারণ একটা পরিবেশ। গ্রামের সেই অপরূপ দৃশ্য, হ্যাঁ। আহা, আলু লাগাইতেছে, ওখানে আলু তুলতেছে, এখানে কেউ মারতেছে। গ্রামের যে জমির গন্ধ, আহা আহা আহা, মন জুড়ায় দেয় একদম। সারাদিন খেটে আসার পর যখন তৃষ্ণার্ত কেউ একজন পানি পানের জন্য মরিয়া হয়ে ওঠে না, পানি পান করার পরে যে প্রশান্তিটা, ঠান্ডা পানি, আয় হায়, এটা আসলে কোথায় পাওয়া যায়? গ্রামের ছাড়া কোথাও পাওয়া যায় না। গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তায় দিয়ে চলে আসলাম আমরা হাটিহালি নামে গ্রামে। কখনো মাটির রাস্তায় ধুলো উড়িয়ে বাইক চালানো, আবার কখনো গ্রীষ্মকালীন রোদের সেই তীব্রতা, সব মিলিয়ে এই 15 কিলোমিটার খুব ভালোভাবেই কাটলো। আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, বাড়ির গরু খুলির ঘাস খায় না। কারণ হলো এখন আমি আমাদের গ্রামে যাচ্ছি। নিজের গ্রাম হওয়ার কারণে এই জায়গা নিয়ে খুব একটা মাথা ব্যথা আমাদের নেই। কারণ এই গ্রামও নাকি মহাস্থানগড়ের একটা অংশ ছিল। রিসেন্টলি জানতে পারলাম আমিও। সেটা কিভাবে, বলছি চলেন। অনেক শতক আগে মহাস্থানগড়ে আরোলা নামে একটা রানী ছিল। এই জায়গাটাই ছিল তার প্রাসাদ। সে যথেষ্ট ক্ষমতাবান ছিল, সাথে অনেক পরহেজগার ছিল। কারণ সে তার ঈশ্বরের খুব নিষ্ঠার সাথে ইবাদত করত, যার কারণে ঈশ্বর তার উপরে কৃপা করে বা রহম করে। তাই তার রাজ্যটা সবসময় প্রোটেক্টেড এবং রহস্যময়ে ঘেরা থাকে। তো কাহিনীতে যাওয়ার আগে এই জায়গাটা আগে দেখায়নি। এই উঁচু জায়গাগুলো যেগুলো দেখতেছেন সম্ভবত এটাই ছিল রানীর আসল বাসস্থান। আমরা ছোট থেকে যদিও এইভাবেই দেখে আসতেছি, এটা নিয়ে খুব একটা তথ্য পাওয়া যায় না। কারণ কেউ কিছু বলতে রাজি হয় না, এবং সরকার থেকে এখানে খনন করার জন্য নিষেধাজ্ঞা আছে, যার কারণে কেউ এখানে কিছুই করতে সাহস পায় না। তবে এরিয়াটা যে যথেষ্ট বড় ছিল এটার আন্দাজ কিন্তু পাওয়াই যায়। তো ঘটনার যে মূল কেন্দ্র সেটা একটা কূপ, নাম হচ্ছে কানস কূপ। এই কূপের জন্য অ্যাকচুয়ালি আমার এখানে আসা। তাহলে চলেন সেই কূপে যাই এবং সেই কাহিনীটা বলি। আর এটা হইতেছে আমাদের ইউনিয়ন পরিষদ, এবং এটার পাশেই হইতেছে সেই কূপটা। এটা হইতেছে সেই কানস কূপ। যদিও এখন এটা মৃত এবং পরিত্যক্ত। মূলত এটা এখনো একটা মন্দির। তো কাহিনীতে ফিরে আসি। এই কূপটা ওই সময়ে খুব ভালোভাবে প্রভাব বিস্তার করছিল এই রহস্যময়তার কারণে। লোক মুখে শোনা যায় যে এই কূপে কিছু ঐশ্বরিক বৈশিষ্ট্য আছে। এই কূপের পানি নাকি কখনোই শুকায় না, এবং এই কূপের পানি নাকি অনেক সুস্বাদু, এবং এর পানি পান করলে নাকি অসুস্থ রোগী সুস্থ হয়ে যেত। কিন্তু যদি কেউ অসৎ উদ্দেশ্যে এই কূপের কাছে আসে তাহলে সে পানি পায় না, পানিটা নিচের দিকে নেমে চলে যায়। এবং কেউ যখন প্রয়োজনে এই পানি নিতে আসতো তখন পানি আবার উপরে চলে আসতো, এবং কখনো শুকাতো না। তাই এই কূপটা এখনো রহস্য হয়ে আছে। আমি যখন ইয়াইকে বললাম যে আরলা আর কানস্কুয়া নিয়ে ইতিহাসে কি লেখা আছে, রিসোর্স সহ আমাকে দাও, সেই কাহিনী ধরায় দিছে। যখন ওর কাছে রিসোর্স চাইলাম, আমাকে বলে যে মহাস্থানগড়ের নথিপত্রের ভিতরে আছে, যাই পড়ে নাও। তবে উপরের এই ঘটনাটা একটা গল্প হলেও কানস্কুপটা কিন্তু আসলে রহস্যময়। কারণ আমরা বাপদাদাদের কাছ থেকে শুনে আসছি যে এই কূপটা মহাস্থানগড়ের যে জিয়তকুণ্ড আছে তার সাথে ইন্টারকানেক্টেড। কূপগুলার যে কোনো একটাতে ডুব দিলে নাকি আরেকটা কূপে যাওয়া যায়, এবং দুইটারই বৈশিষ্ট্য মোটামুটি একই রকম। তাই এই দুইটা কূপ একসঙ্গেই দেখানো উচিত বলে আমি মনে করলাম। আশেপাশে আরো কিছু জায়গা ছিল যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, দেখানোর মতো একটা ইন্টারেস্টিং কোনো কিছু নাই, যার কারণে আর দেখালাম না। তাহলে মহাস্থান ট্যুরটা আজ এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো কাহিনী নিয়ে। আপনাদের কোনো জায়গা সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেখানে যাব, সেটা নিয়ে রিসার্চ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইরকম কাব্য আরো জানি, এইরকম কারো আব্বু চাই ঘুমন্ত বাসর ঘরে ঘুমাইছে, এ কি পাগল নাকি? এই কাহিনীটা কে লেখছে রে ভাই? আবার 15 কিলোমিটার যাওয়া লাগবে, এলে ভাল লাগে। কি ব্যাপার, ভিডিও শেষ হয়নি? জান না কে?